যেটা বলতে গেলে, ঠিক আছে? এখন আপনারা যদি স্ক্রিনশট দিতে চান একদম মানে 1 মিনিটের মধ্যে সেটা করবেন। এটা হচ্ছে এইখান থেকে আপনি স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে? যা আমি জাস্ট এইটার পরে অন্য স্লাইডে চলে যাব, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই ক্লাসের রেকর্ডিং থাকবে না। এখন এটার আপনারা হচ্ছে ইয়ে করেন, স্ক্রিনশট দেন। এরপরে এটার স্ক্রিনশট দিয়ে রাখেন। মানে আমি যা বলছি, ঠিক আছে, প্লাস এটার সাথে আপনারা মিলায়া নিতে পারেন। কোনটাতে আছে এটা বুঝতেছেন? আচ্ছা, ইয়া কি স্ক্রিন শেয়ার আছে না? অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা আসেন। তো লেটারিং, হ্যাঁ, লেটারিং এর একটা লেটারিং করতে অনেকগুলো ওয়ে আপনি ব্যবহার করতে পারেন। যে কোন কোন প্রসেস এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি একটা লেটারিং তৈরি করবেন। লেটারিং তো কি জিনিস আপনারা বুঝতে পারছেন, যে আপনি একটা লেখা হোক, একটা অক্ষর হোক, আপনি আঁকবেন, আঁকাআঁকি করবেন, ড্রয়িং করবেন। তো এই ড্রয়িং করার জন্য আপনি কিছু পদ্ধতি অবলম্বন করবেন কিভাবে সেটা আপনি আঁকতে পারেন। এখন অনেকে তো আছে আঁকাআঁকি পারে, ঠিক আছে, আবার অনেকে আঁকাআঁকি পারে না। তো সেক্ষেত্রে আপনি যদি আঁকাআঁকি না পারেন, তো আপনাকে তো হালকা হইলেও আঁকাআঁকি শিখতে হবে, তাই না? জি। তো আচ্ছা, তো এই লেটারিং এর প্রথম হচ্ছে আপনাকে স্কেচ জানতে হবে। তো স্কেচ জানলে আপনি হচ্ছে একটা অক্ষর তৈরি করতে পারবেন। এরপরে আপনি ফ্রি হ্যান্ডে যে কোনো লেটারিং তৈরি করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে অনুকরণ বা ছাপ পদ্ধতি, যেটা হচ্ছে মনে করেন আপনার বর্ণমালার একটা বই আছে, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের বই আছে, বাচ্চাদের থাকে না? তো সেই বইয়ের স্বরে অক্ষরটা আছে। তো আপনি যেটা করলেন, একটা কার্বন কাগজ নিলেন, সেটার কার্বন কাগজের নিচে একটা সাদা কাগজ নিলেন। এরপরে হচ্ছে আপনার যে বর্ণমালাটা আছে এটা কার্বন কাগজের সাথে মিক্স করে আপনি হচ্ছে একটা আহ, উম, মানে ছাপ পদ্ধতি তৈরি করলেন, ছাপ দিলেন, এবং ওই ছাপ আবার আপনি হচ্ছে ওইটার উপরে বারবার হ্যান্ড রাইটিং করলেন, যাতে করে আপনার হচ্ছে একটা স্বরে অ কিভাবে আঁকতে হয় বা একটা ক কিভাবে আঁকতে হয় সেটা হচ্ছে অনুকরণ বা ছাপ পদ্ধতি, ঠিক আছে? আর এখানে একটা ব্যাপার আছে কম্পোজিশন। আচ্ছা, এই ব্যাপারটা পরে আসবে, এটা এখানে চলে আসছে। আচ্ছা, কম্পোজিশনটা পরে। এরপরে হচ্ছে আউটলাইন অনুকরণ। আপনারা হচ্ছে যারা
আমার ইয়াটা মানে বই অনেকে হয়তো কিনছেন বা এটার সাথে আমার বইয়ের সাথে আপনাদের ইয়া আছে, তো তারা হয়তো এটা ওই ব্যাপারটা দেখছেন ভিতরে, যে জি আউটলাইন অনুকরণ বলতে এটা যদি আপনারা বই নাও কিনেন, আপনাদের হচ্ছে যারা ক্লাস করতেছেন তাদেরকে একটা কিউআর কোড স্ক্যানার আছে, যেটা আমরা হচ্ছে গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে কোথাও এক জায়গায় দিয়ে দিব, বা ওই নেক্সট জেন একাডেমির যে পেজ আছে সেখানে কিছু সময়ের জন্য আমরা এটারে ইয়ে করে দিব, স্ক্যানারটা অন করে দিব। তো ওইটার মধ্যে আপনারা যদি মোবাইলে স্ক্যান করেন আপনি গুগল ড্রাইভের একটা লিঙ্ক পাবেন। তো সেখানে কিছু শিট আছে, শিট আপনারা এই শিট গুলা হচ্ছে প্রিন্ট করে ওইগুলা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। যেমন সেই ওইটার মধ্যে হচ্ছে আপনার আউটলাইন পেপার আছে, বুঝছেন, যেটার মধ্যে স্বরের স্বরের আউটলাইন আছে বা ব্যঞ্জন বর্ণ এগুলোর আউটলাইন আছে, ঠিক আছে। তো সেটা আপনি কার্বন পেপার হোক বা আহ, আপনি হচ্ছে যে কোনো ভাবে হচ্ছে এটারে একটু আউটলাইনের উপরে ছাপ দিয়ে কোনো কাগজের উপরে, তখন আপনি এটারে আবার হচ্ছে আঁকতে পারবেন। ওই দাগ যে পড়বে আপনার কাগজে সেটার উপরে আপনি আঁকতে থাকবেন। এভাবে কিছুদিন প্র্যাকটিস করলে আপনার হচ্ছে অক্ষরের যে একটা আহ, মানে অক্ষর যে কিরকম হয়, একটা অক্ষরের গঠন কিরকম সেটা সম্পর্কে আপনার হচ্ছে অনেক ধারণা হবে। ঠিক আছে। এরপরে লেটারিং কার্বন সাব, যেটা হচ্ছে অনেকে অনেক সুন্দর লেটারিং করে, আপনি যেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য এটা করতে পারেন। যেমন আমরা যারা লেটারিং করি তাদের লেটারিং গুলো আপনি হচ্ছে একটা কাগজে প্রিন্ট করে নিলেন, সেটার উপরে আপনি বারবার হাত ঘোরাতে পারেন, তারপরে হচ্ছে আপনি অন্য একটা কাগজের উপর এটা ছাপ দিয়ে নিতে পারেন, ঠিক আছে। এরকম কিছু করতে পারেন। আর কম্পোজিশনের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার মানে আমি একদম ওভারঅল একটা ধারণা দিচ্ছি এবং আমরা তো একটু পরে কাজ শুরু করব। তো কম্পোজিশন হচ্ছে যদি অনেকগুলো ওয়ার্ড হয়, তো দুই তিনটা ওয়ার্ড হয়, তো সেক্ষেত্রে হচ্ছে সাজানোর যে ব্যাপারটা, কিভাবে সাজাবেন উপরে নিচে ডানে বামে, কোন দিকে দিলে ভালো হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে কম্পোজিশন। এবং সার্কেল কম্পোজিশন করবেন নাকি স্কোয়ার নাকি ট্রায়াঙ্গেল, কোন ধরনের শেপ আসলে ইউজ করবেন, যারা আসলে মানে এইটা আমার বইয়ের মধ্যে আছে সব। এখানে আমরা হচ্ছে মাত্র 5টা ক্লাস করব, তো অনেক কিছু হয়তো স্কিপ হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করব যাতে স্কিপ না হয়, একদম প্রপারলি আপনাদেরকে এই প্রসেসটা দেখানোর। আপনারা যারা এই ক্লাসে জয়েন করছেন ইনশাল্লাহ, আমি চাইবো আপনারা কেউ আসলে মিস দিবেন না, যাতে করে আপনি পুরো মানে প্রসেসটা ফলো করতে পারেন, পুরো এই ব্যাপারটা সম্পর্কে আপনি জানতে পারেন। তো এখন আমরা শিখবো হচ্ছে এসকেস, মানে আপনি হচ্ছে আপনার প্রথমে আমরা এই ব্যাপারগুলো আগে আলোচনা করছি, এখন আপনার এসকেস শিখতে হবে। তো এসকেস শেখার জন্য আপনার যে ধাপগুলা, সেটা হচ্ছে আমি এখন আমার এরকম কোনো সেট আপ নাই যে আমি সরাসরি আপনাকে ভিডিও করে হাতে দেখাবো, ঠিক আছে। যেটা হচ্ছে আমি আপনার এখানে একটা ভিডিও করা আছে, যে ভিডিওটা আমি দেখাইতে পারি, যেটা আমার ইউটিউবে দেয়া আছে। তারপরে অনেকে হয়তো বুঝতে না পারেন, সেই জন্য আমি এখানে বলে দিতেছি। আচ্ছা, যেটা হচ্ছে স্কেচ শেখার জন্য আপনার অবশ্যই এই ধরনের একটা বোর্ড লাগবে, যেটা হচ্ছে আপনি নিউ মার্কেটে মডার্ন স্টেশনারি বা এরকম যেই দোকানগুলো আছে ওইখানে গেলে আপনি পাবেন। এগুলার অনেক সাইজ আছে, এটা হচ্ছে মেবি 24-36 এরকম একটা সাইজ, ঠিক আছে। যারা আমাদের বয়সী, যারা মানে এখন আমাদের বয়স বলতে আমরা হচ্ছে 25-26 বছর বয়সে যারা আর কি, এইরকম মানুষের জন্য এই টাইপের। আর এর চাইতে অনেক ছোট থাকে, অনেক বাচ্চাদের জন্য থাকে। আপনারা দেখবেন যারা আর্ট স্কুলে পড়াশোনা করে তাদেরকে এই বোর্ড আসলে প্রতিনিয়ত নিতে হয় আর্ট শেখার জন্য, তো তারা এটার মধ্যে কাগজ রাইখা আর্ট করতে পারে। তো এইখানে আপনি হচ্ছে আপনার এই ধরনের কাগজ লাগবে, যে এইখানে যে কাগজটা দেখতেছেন এটা হচ্ছে নিউজ প্রিন্ট কাগজ। এগুলো হচ্ছে দিস্তা অনেক কম, মানে কম টাকা আর কি। এগুলা আপনি ওই একই দোকানে পাবেন। পেন্সিল ক্লিপ এগুলা আপনি আগে কালেক্ট করে নেবেন। দেখেন এইখানে হচ্ছে যারা লেটারিং শিখবেন, টাইপোগ্রাফি লেটারিং ক্যালিগ্রাফি যারা শিখবেন, তাদের অবশ্যই জানতে হবে আমি আসলে কেন শিখবো। আপনি যদি আপনার লক্ষ্যই মানে না জানেন আপনি আসলে কেন শিখবেন, এটা দিয়ে আপনি কি করবেন, তাহলে আপনার কিন্তু শেখার আগ্রহ হবে না এবং আপনি এটা শিখতে পারবেন না। কারণ কিছু দূর আগাইলেই আপনি হচ্ছে আবার মানে থাইমা যাবেন। তো এটার জন্য আগে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে, এটা আমি কেন শিখবো, এইটা আসলে কোথায় কোথায় কাজে লাগে, এইগুলা দিয়ে কি করে। ঠিক আছে।
এই লেটারিং এর প্রয়োজন আছে কিনা বাংলাদেশের প্ল্যাটফর্মে বা অন্য দেশে কাজ করতে গেলে লেটারিং আসলে দরকার হয় কিনা, এই বাংলা অক্ষর আইকে আসলে কি লাভ হবে, এই যখন জিনিসটা বুঝতে পারবেন যে আসলে আপনাদের প্রয়োজন আছে, দেন হচ্ছে আপনি এটা শেখার আগ্রহ হবে। কারণ এটা এতক্ষণ এই কথা আমি কেন বললাম যে এখানে বোর্ড কিনতে হয়তো আপনার 100 টাকা লাগবে, খাতা কিনতে, কাগজ কিনতে অনেক কিছু কেনাকাটা লাগবে। তো সেটা আপনি কেন কিনবেন? যেন আমার কাজের ফ্লো বাড়ে এবং আমি যেন এই কাজটা প্রপারলি শিখতে পারি, আমার যেন আমার এফোর্টে যেন একদম কোনো প্রকারের ঝামেলা না হয়, আমি এটা অবশ্যই শিখবো, এইরকম চিন্তা থাকলেই আপনারা হচ্ছে একটু এটার দিকে নজর দিবেন। জি ভাই, ইনশাল্লাহ। তো এখন তাইলে আপনার হচ্ছে ওইরকম যা স্টেশনারি টাইপের যে দোকানগুলো আছে সেই জায়গা থেকে এইগুলা কিনে নিবেন, ঠিক আছে? জি আর আপনাদের হচ্ছে মানে আমি বলে দিব যে এই লেটারিং করে আপনারা কি করবেন, এটা কোন কোন কাজে লাগবে এবং কোন মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার এটা দরকার হবে। আচ্ছা, এখানে ভিডিওতে আপনি এখানে দেখতেছেন কিছু সার্কেল দেখতেছেন, কিছু ডানে বামে লাইন দেখতেছেন, ওভাল দেখতেছেন। তো এই যে একদম উপরের যে সার্কেল, এটা তো জানেনই এটাকে বৃত্ত বলে বা সার্কেল বলে। হ্যাঁ, আর এইখানে যেটা দেখতেছেন আমার মাউস কি দেখা যায়? জি দেখা হ্যাঁ, যায়। আচ্ছা, যেহেতু এটা ভিডিও এটার উপরে দাগাদাগি করা যাচ্ছে না, বুঝছেন? তো যেটা বলতেছি এটা হচ্ছে ওভাল, আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর ডানে নিচে যেটা নিচে হচ্ছে এটা হরিজন্টাল বা আড়াআড়ি লাইন বলতে পারেন। এই চারটা লাইন আপনাকে অবশ্যই শিখতে হবে। এই চারটা লাইন আমরা যারা, আপনি তো আমরা হচ্ছে এটা যদি প্র্যাকটিক্যাল মানে আপনি আমার হাতে কলমে আমার সামনে বসে শিখতেন, তো সেই ক্ষেত্রে আপনি আসলে বুঝতে পারছেন এটা যে আসলে কত একটা ম্যাজিক, ঠিক আছে? এটা শিখতে যা আসলে কত মজা লাগে। কিন্তু যেহেতু আপনার অনেক দূর দূরান্ত থেকে অনেকে যখন আমাকে মেসেজ দেন যে ভাই আমি শিখতে চাই, তো সে শিখতে চায় সেই চট্টগ্রাম থেকে, সে শিখতে চায় সেই কুমিল্লা থেকে, এখন এই মানুষকে আমি আসলে কিভাবে এত দূর থেকে শিখামু? এটা তো পসিবল না, তাই না? তো এখন এইটা শেখা পসিবল এইভাবে যে আপনি আমার কথাকে গুরুত্ব দিবেন। আমি আপনাকে বলছি বোর্ড কিনতে, আপনি অবশ্যই বোর্ড কিনবেন, আমি শুধু বলছি আর আপনি শুনছেন, এরপরে আপনি এটা করলেন না, তারপরে বলছেন দূর ক্লাস তো করছি শিখতে পারি নাই। আমার কথা বুঝছেন? আপনার কাছে যেন এই ফ্রি ক্লাস ফ্রি না মনে হয়, আপনি আমার সাথে এই যে কিছুদিন কথা বলতে পারবেন বা এই জিনিস থেকে যেন আপনার উপকার হয়, আমার কথা বুঝছেন? জি ভাই। এই জন্য আমি যেই কথাটা বলি এইটাকে গুরুত্ব দেয় এবং মানে এই ভাবে কাজ করা, যে আমি যেইভাবে ইনস্ট্রাকশন দিলাম আপনাকে আপনি এইভাবে কাজ করবেন যাতে করে আপনি শিখতে পারেন। এইখানে আপনি যে ক বর্ণটা লেখা দেখতেছেন, এইখানে আপনি দেখেন যে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন বা ওভাল, সার্কেল সবগুলাই কিন্তু আছে। এইরকম মানে শুধুমাত্র লেটার ক না, ঠিক আছে? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শুরু করে ইংরেজি, বাংলা যত কিছু আছে আপনি সব ধরনের স্কেচে এইরকম লাইন গুলা ইউজ করতে পারবেন। আর এই চারটা লাইন যদি আপনি সুন্দরভাবে মানে পারেন, সেটা শুধু আপনার হচ্ছে ক লেখাই না, আমার কথা বুঝছেন? যে শুধু ক লেখার জন্যই না, আপনি যে কোনো ধরনের ফিগার ড্রয়িং, যে কোনো ধরনের আঁকাআঁকি করতেও আপনার এই স্কেচিং দরকার হবে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু সার্কাল, ওভাল, তারপরে এই লাইনের কিন্তু অনেক মানে প্রয়োজনীয়তা আছে। যেহেতু আমরা ফিগার ড্রয়িং ট্রয়িং করাচ্ছি না, কিন্তু আমরা জানাচ্ছি যে আপনার আঁকাআঁকি করতে হলে বা লেটারিং শিখতে হলে এটা অবশ্যই জানতে হবে, মানে আপনি যদি প্রপারলি শিখতে চান, ঠিক আছে? তো এইগুলার প্রয়োজন পড়বে। এখন এটা কিভাবে শিখবেন, মানে আপনি কোন প্রসেসে আপনি হচ্ছে এটা শিখবেন? যেমন এইখানে দেখেন আমরা যদি লম্বালম্বি লাইন, হরিজন্টাল লাইন যদি আমরা শিখতে চাই, তাহলে আপনাকে যেটা বললাম যে আপনি এরকম একটা বোর্ড কিনবেন, বোর্ডটা ওই ওই অনুপাতে আপনি 24-36 কাগজটা ওইখানে পাবেন, ঠিক আছে? এরপরে এইটা হচ্ছে কিনে অবশ্যই এটা বড় হইতে হবে, এটা কিন্তু দেখেন আমার হাতের অনুপাতে আপনি বুঝতে পারছেন এটা একটা বড় বোর্ড, ঠিক আছে? ছোট্ট খাতায় হইলে কিন্তু হবে না। যদি ছোট খাতা নেন তো সেক্ষেত্রে আপনি এইটা অত দ্রুত শিখতে পারবেন না। আহ
আচ্ছা, আমাদের ক্লাস টাইমের যে ব্যাপারটা এটা আবার ইয়ে হয়ে যাইতেছে কিনা। আব্দুর রহমান আছেন? জি আছে। আচ্ছা, এটা একটু আপনি আমারে মানে জানায় দিয়েন যে কতক্ষণ সময় আছে, বা আমরা অন্য ক্ষেত্রে শিফট করবো কিনা এটা। মানে আমি আসলে বুঝতে পারছি না যে শেষ হয়ে যাবে কিনা, সেই জন্য আমি আসলে আমার ফ্লো নষ্ট হয়ে যাইতেছে, বুঝছেন? আপনার গুলো নিয়ে কোনো টেনশন নিয়েন না, আপনি ক্লাস করে নিয়ে যান, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা। তো আহ, যেটা বললাম যে লেটারিং শিখতে হলে আপনাকে অবশ্যই স্কেচ শিখতে হবে। দেখেন, স্কেচ আসলে কারা শিখে? স্কেচ শিখে যারা আর্টিস্ট বা যারা হচ্ছে ফিগার ড্রয়িং করে, মানুষ প্রাণী এইরকম ছবি ছবি আঁকাআঁকি করে। কিন্তু এইটা, এই লেটারিং, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, এটা পুরা একটা আলাদা শিল্প, ঠিক আছে? মানে দেখেন, আমরা অনেকে আছে যারা প্রাণীর ছবি অঙ্কন করি না, ঠিক আছে, কিন্তু আমাদের আঁকাআঁকির শখ আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে অন্য একটা সেগমেন্ট বাছাই করতে হবে যে আমার আসলে এইটা হচ্ছে আমার পথ, এইখানে আমার কাজ করা উচিত, ঠিক আছে? তো এইখানে কাজ করার অনেক দেখেন, আমি একটা বই লিখে ফেলছি শুধু এই টপিকের উপরে। আর এইটার যদি কোনো স্কোপ নাই থাকে, তো সেটা তো আর হইলো না। যাই হোক, যেটা বলতেছিলাম, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ডানে বামে দুইটা ফোঁটা দিবেন, যেটা এখানে আমি দেখাচ্ছিলাম। এই ভিডিওটা ইউটিউবে আছে, আপনি হচ্ছে এই ভিডিওটা দেখবেন ইউটিউব থেকে। এইখানে ইউটিউবে আমি এটা বলে দিছি। তো দেখেন এইখানে যে আহ, হাতটা আমরা যদি কোনো খাতায় দাগ দেই, সেক্ষেত্রে দাগটা কিন্তু একটু সার্কুলার হয়ে যায়। জি বলেন। মানে চ্যানেল থেকে আপনার নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এটা সার্চ করলে পাবেন। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছি যে আপনি যদি খাতায় দাগ দেন, দাগটা কিন্তু একটু বাঁকা হয়ে যায়, মানে সার্কুলার হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য আপনি হচ্ছে কাগজের ডানে এবং বামে দুইটা ফোঁটা দিবেন সোজা বরাবর। এরপরে হচ্ছে, যেহেতু আপনার উপরের দিকে সার্কেল, উপরের দিকে বাঁকা হয় লাইনটা, তো সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে বাঁকা করবেন, অর্থাৎ ও যেটা করবে ওটার বিপরীত আপনি করবেন, ঠিক আছে? তো আপনি যেমন ওইটা যদি উপরে হয়, আপনি নিচের দিকে দিতে থাকবেন। এরপরে দিতে 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 এক সময় হচ্ছে আপনার এটা সোজা হয়ে যাব, ঠিক আছে? তো এটা হচ্ছে সোজা লাইন দেওয়ার প্রসেস। আর কলম ধরার ক্ষেত্রে এইখানে আপনি হচ্ছে আপনার যতটুকু ইয়া আর কি, আপনার সুবিধা অনুযায়ী ধরবেন। যদিও এটার অনেকটা নিয়ম কানুন আছে, হাতটা কেমন রাখতে হবে সেটা। এখন মানে আমরা তো গুগল মিটের ক্লাস, সেটা তো আসলে স্পষ্টভাবে দেখানো সম্ভব না। তারপর আপনি হচ্ছে আপনার মতো করে ধরেন, সমস্যা নাই। এরপরে আপনার হচ্ছে আমরা যদি সেম এইভাবে আপনি হচ্ছে এইটা যেটা বলতেছি যে এইভাবে 2 ইঞ্চি পর পরে আপনি হচ্ছে একের পর এক লাইন নিচের দিকে টানতে থাকবেন, টানতে থাকবেন। আর এই কাজটা আপনি কম করে 1 মাস, 2 মাস, 3 মাস, না হইলে 3 মাস, এরকম যতক্ষণ না হচ্ছে একদম সোজা, ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল লাইন দেখেন, এখানে আমি কলমটা ধরা দেখাচ্ছি যে আপনি কিভাবে কলম ধরবেন। এবং আপনি অবশ্যই এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নেবেন। জাহাঙ্গীর আচ্ছা ভাই, একটু কষ্ট করেন না। আচ্ছা, আপনারা কেউ কিছু জিজ্ঞেস করতেছেন? হ্যালো, আপনারা যারা মানে মানে কিছু বলতে চান, শুধু তারাই মিউট, মানে আনমিউট করবেন, ঠিক আছে? আর যারা বলবেন না তারা হচ্ছে মিউট করে রাখবেন। আর কোশ্চেনের যে ব্যাপার, আপনাদের যত ধরনের এই বিষয় আমরা 5 দিনে যে ক্লাসটা করাবো, এইটার উপরে আপনাদের যত ধরনের কোশ্চেন থাকবে, সেগুলোর উত্তর ইনশাল্লাহ দেওয়া হবে, ঠিক আছে? সেটার জন্য আমরা আলাদা একটা যে একদম শেষের ক্লাসে ওইটা আমরা নিয়ে নিব, যাদের কোশ্চেন গুলো থাকবে। আর চাইলে আপনারা সেটা নোটও করে রাখতে পারবেন। আর যেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে, সেটাও আহ, উত্তর দেয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, যেখানে ছিলাম। আচ্ছা, আমি একটু বলতে চাই খালিদ ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন এটা বলেন। হলো, এই যে ভিডিওটা খালিদ ভাই দেখাচ্ছেন, হ্যাঁ তো হ্যাঁ। আমি ওনার চ্যানেল থেকে ডাইরেক্ট আমি ওই এক্স্যাক্টলি ওই ভিডিওটা পিন করে দিলাম এখানে। আচ্ছা তো আচ্ছা, এটা আপনারা ভালো হয়েছে, এই হ্যাঁ। লিঙ্কটা সেভ করে নিয়েন, যাতে পরবর্তীতে দেখতে পারেন ক্লাসে পর। আচ্ছা, এখানে দেখেন, আমি পেন্সিলটা যেভাবে ধরছি, ঠিক আছে, এখানে আমার যে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল হচ্ছে খাতার সাথে একদম মিলানো থাকবে। মনে করেন আপনি যদি একটা কলম আহ এইভাবে ধরেন, আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার কলম, ঠিক আছে?
এই কলমের এইখানে আপনি ধরলেন, এটা হচ্ছে মনে করেন শেষ মাথা। তো এইখানে আপনি হচ্ছে ধরলেন, ঠিক আছে? এই মনে করেন আপনি হচ্ছে ধরলেন। তো এইখানে ধরে যদি আপনি দাগ দেন, তাহলে কি দাগ বাঁকা হবে না? তো আপনার জি যেটা করতে হবে, আহ, এই কলমের ভরটাই শুধুমাত্র খাতার উপরে আছে, কিন্তু আপনার হাতের ইয়াটাও যদি খাতার উপরে থাকে, তখন কিন্তু আপনার খাতার সাথে যখন হাতটা মিলে থাকবে, তখন দাগটা সোজা হওয়ার সম্ভাবনা থাকবে, বুঝছেন? তো এইটা হচ্ছে যে এই আঙ্গুলগুলা মিলা রাখা, ঠিক আছে? এইটা যেমন আপনি যদি একটু পরে দেখেন, এটা মনে হয় এদিক ছিল। এই যে এই তিনটা আঙ্গুলের যে ইয়া আছে, আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করলাম, দেখেন দেখা যায় কিনা। জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকের মানে না, আহ, ভাইয়া এখনো আসে নাই। আহ, জি দেখা নেট আসছে। যাওয়ার কথা, দেখা যাওয়ার কথা। নেট প্রবলেম হয়তো। দেখা যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, আমার মনে হয় আপনাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে পারে, যারা দেখতে পাচ্ছেন না। দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আজকের পুরা ক্লাসটা ছিল বলতে শেষ হয়ে যায় না, এখনো আছে। যেটা হচ্ছে মানে আপনাদের লেটারিং করার ক্ষেত্রে প্রথম যা শিখতে হবে সেটা হচ্ছে স্কেচিং, ঠিক আছে? স্কেচিং শিখতে হবে। তো সেই ব্যাপারে আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি, প্লাস ভিডিও যেটা আছে ওইটা আপনারা দেখবেন। আর বাকি হচ্ছে শুরুতে আমরা ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি এবং লেটারিং সম্পর্কে একটু সামান্য মানে বেসিক ধারণা দিছি, ঠিক আছে? তারপর আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার মানে দিয়ে রাখার কথা ছিল, যেখানে আমি একদম ক্লিয়ার ভাবে লেখা দিছি, যে আপনারা হচ্ছে এখানে এটা পড়লেও বুঝতে পারবেন যে আসলে লেটারিং কি, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি কি। যাই হোক, সেটা আহ, এক ব্যাপার। আর এইখানে টাইপোগ্রাফি এবং ক্যালিগ্রাফি এটার তো উম, এখান থেকে যেটা, যে আমরা এই টাইপোগ্রাফিটা এখন একটু দেখা দিতে চাইতেছি। যে ভাই প্রশ্ন করছিল যে কোনটা টাইপোগ্রাফি কোনটা ক্যালিগ্রাফি। তো মোট কথা হচ্ছে, যখন আপনি কোনো ফন্টকে ভেঙে কোনো ফন্ট মনে করেন আপনি চাইলেন এটা একটু বড় করে দিলেন, ঠিক আছে? বা মানে যে এই যে অ্যারেঞ্জমেন্ট করা, একটারে এক এক জায়গায় রাখা, ঠিক আছে? যেমন আমি যদি আপনার এইটা এখানে রাখি, যেমন আপনার রশিকারটা আমি যদি উপরে জায়গায়, তাইলে হচ্ছে দেখেন এটার সাথে লাগা যাইতেছে। তো আমি যেটা করলাম যে এইদিকে একটু মানে এইদিকে একটু টাইনা দিলাম, ঠিক আছে? এই মনে করেন, বা আমি একটু এটার সাথে একটু লাগালেগিও রাখতে পারি, দেখতে ভালো যদি লাগে। এরপর আমি এটা আর একটু ছোট করে দিই, ঠিক আছে? এরপরে মনে করেন এই লেখাটা আমি এদিকে দিয়ে দিলাম। এখন বলেন যে এইটা হচ্ছে অলরেডি একটা ফন্ট আকারে আছে, তাই না? যে কোনো একজন একটা ফন্ট ডিজাইন করছে। তো সেই ফন্ট বা সেই টাইপফেসটাকে আমি হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করে এদিক সেদিক করতেছি, কথা বুঝছেন? এই যে এইটা তো আগে কি ছিল, এইখানে দেখেন এটা একটা সামান্য লেখা ছিল, তাই না? তো এটা যে কেউ করতে পারবে, সে তো একটা লেখা লিখলে পরে এরকম হয়ে যাব। কিন্তু যার হাতে কম্পিউটার আছে বা যার সেন্স আছে যে কম্পোজিশনটা আসলে কিরকম হবে, কোন অক্ষরটা কোন দিকে দেওয়া যেতে পারে, কোন ওয়ার্ডটা কোন দিকে দিলে এটা দেখতে সুন্দর লাগবে, সে কিন্তু এইরকম একটা জিনিস তৈরি করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? যে অনেক বইয়ের নাম দেখবেন যে ফন্ট দিয়েই করা, কিন্তু দেখতে একটু ডিফারেন্ট, সেটা সাজানো গোছানোর যে ব্যাপারটা সেটা একটু ডিফারেন্ট। তো এই কাজটা আমি আমার বইয়ের জন্য একবার করছিলাম। তো সেইখানে আমি একটা যেমন উম, এটাই নিয়ে যাই, খোঁজাখুঁজি এখন বেশি একটা সময় নাই। তো
তো আমি ইমেজ ট্রেস করে ওইটার মধ্যে একটা দিয়ে দিই, মনে করেন এক্সপ্যান্ড করে দিলাম। এখন এই যে কাজটা আমি করলাম, এটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি। ঠিক আছে, জাস্ট আপনি টাইপকে নিয়ে আপনি হচ্ছে জাস্ট একটু নাড়াচাড়া করলেন, সাজানো গুছানো বা একটু অ্যারেঞ্জিং করলেন আর কি। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। তো এই আমি তো হচ্ছে এখানে একটা ব্যাপার দেখেছি, আহ, যারা হচ্ছে মানে আমার বইটা দেখছেন ওইটার মধ্যে হচ্ছে এই টাইপোগ্রাফির যে অনেকগুলো ধরন আছে, যেমন মনে করেন অ্যারেঞ্জিং টাইপোগ্রাফি, কাস্টমাইজ টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে অর্ডার টাইপোগ্রাফি, হ্যাঁ, তারপরে হচ্ছে আকৃতিগত টাইপোগ্রাফি, এইগুলা সম্পর্কে তারা হচ্ছে দেখছে। তো তারপর আমি হচ্ছে বলে দিই এই যে এখন যে আমি এই যে ফন্ট মানে একটু না ইয়ে করলাম, যেমন এইটারে কিন্তু আমি আহ, একটু বাড়ায় দিছি, যেমন এই লাইনটা আমি একটু এদিকে বাড়ায় দিছি না, অক্ষরটা তো ছিল এরকম তাই না, এই যে বাড়ায় দিলাম বা একটু কাটাছেঁড়া করলাম, অনেক সময় দেখবেন যে অনেক ফন্ট অনেক কাটাছেঁড়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কাস্টমাইজ টাইপোগ্রাফির আন্ডারে পড়বে। আর অ্যারেঞ্জিং বলতে যে সাজানো গোছানো, যেটা উপরে মানে উপর নিচে যে সাজাইলাম এইটা। আর অর্ডার টাইপোগ্রাফি বলতে আপনারা, আমি যদি এখানে গুগল সার্চ করি